হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান থেকে দেখো আজকে জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার যেটা ফার্স্ট সামেটিভের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে মানুষের খাদ্য। সেটা আমরা স্টার্ট করতে চলেছি। অলরেডি তোমাদের এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় আরও দুটো চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে তাপ এবং আরেকটা চ্যাপ্টার হচ্ছে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া। এই দুটো চ্যাপ্টার কিন্তু আমি বোর্ডের মধ্যে খুব সহজ করে এক্সপ্লেন করে দিয়েছি। অনেক জটিল জায়গা আছে যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসে, অথচ আমরা সেই জায়গাগুলো ঠিকমতো বুঝতে পারি না বলেই হয়তো পরীক্ষার সময় অনেক ভুল করে আসি। তাই সেক্ষেত্রে যাতে কোনোরূপ কোনো ভুল না হয়, এই দুটো চ্যাপ্টার আমরা খুব সহজ করে বোর্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছি। অনেক জটিল কনসেপ্ট রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেগুলো একদম সহজ করে, জলের মতো সহজ করে একদম কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেকেই আছো তোমরা যা রেগুলার ক্লাস ফলো করো, কিন্তু যারা ক্লাসগুলো দেখোনি, যারা নতুন এসছো, তারা কিন্তু অবশ্যই এই দুটো চ্যাপ্টারের ক্লাসগুলো দেখে নিও। দেখো, আমরা শুরু করব মানুষের খাদ্য। আমরা জানি যে আমরা সারাদিন যে কাজগুলো করি, সেই কাজগুলো করার জন্য কিন্তু শক্তি লাগে। তোমরা অবশ্যই লিখবে এখানে, আমি এখানে আর ডিটেলসে লিখছি না। আমরা সারাদিন অনেক কাজ করি, যেমন প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা। তাহলে এখানে তোমরা লিখবে সিঁড়ি দিয়ে ওঠা। 2 নম্বর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোদাল দিয়ে মাটি কোপানো, তাই না? এরপর 3 নম্বরে একটা ছেলে দৌড়াচ্ছে, তাহলে দৌড়ানো। কেমন? আর এটা হচ্ছে স্কিপিং করা, তাই না? তাহলে লাফ দড়ি খেলা বলতে পারি আমরা। এরপরে দেখো এখানে আমাদের ছবি রয়েছে ফুটবল খেলা, এটা হচ্ছে ঘুমোনো, এটা হচ্ছে দাঁত মাজা, এটা হচ্ছে খাবার খাওয়া। এগুলো করার জন্য আমাদের কি দরকার? এগুলো করার জন্য কিন্তু আমাদের শক্তি দরকার। আমি তোমাদের একটা দেখো ছায়া প্রকাশনের বই থেকে দেখাচ্ছি। এগুলো তোমরা পারবে, আর মানে একদম নিজের ভাষায় লিখবে। এই জিনিসগুলো তোমরা লিখে দেবে, কেমন? এখানে আমাদের এগুলো থেকে প্রশ্ন আসে না। আমরা এমনি একটা প্রশ্ন করতে পারি এখান থেকে, যে আমাদের সারাদিনের বিভিন্ন যাবতীয় কাজ করার জন্য আমরা শক্তি কোথা থেকে পাই? সেটা হচ্ছে খাবার থেকে পাই, কেমন? যে কোনো কাজ করার জন্য। তাহলে দেহে শক্তির উৎস কি? খাবার বা খাদ্য, তাই না? খাবার বা খাদ্য থেকে আমরা কি পাই? শক্তি পাই। এবার ঠিকমতো খাবার খেলে সুস্থ মানুষের শরীরে জীবাণু সংক্রমণ কম হয়। এবার বলো তো কিসের অভাবে দেহে রোগ জীবাণু সংক্রমণ অতিমাত্রায় ঘটে এবং শরীর অসুস্থ হয়? আমরা জানি যে খাবার থেকে আমরা যেমন শক্তি পাই, সেরকম অনেক খাবার রয়েছে যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে, আমরা পড়বো সেটা পরবর্তীকালে। সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন কি করে? সেখান থেকে আমরা শক্তি পাই না, কিন্তু সেগুলো আমাদের শরীরের নানা রকম অসুখ দূর করতে সাহায্য করে। তাহলে অসুখ বা রোগের বিরুদ্ধে লড়াই করে, রোগ প্রতিরোধে সাহায্য করে, এমনও কিন্তু কিছু খাবারের উপাদান রয়েছে। তাহলে খাবার, সেই সমস্ত খাবার যদি আমাদের শরীরে পরিমাণ কমে যায়, তাহলে সেক্ষেত্রে রোগ জীবাণু সংক্রমণ ঘটবে এবং শরীরে তখন অসুস্থ হয়ে যাবে। ওকে, তাহলে রোগ জীবাণু সংক্রমণ ঠেকানো বা তাদের মারার শক্তি কি থেকে আসে? সেটাও কিন্তু খাদ্য বা খাবার থেকে আসে, এখানে লিখবে। ওকে, এবার রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার ক্ষমতা কি বলে? তাকে বলা হয় অনাক্রম্যতা। আমাদের প্রশ্ন আসে, তোমরা যদি প্রশ্ন বিচিত্রা ফলো করো বা প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতি সেটাও যদি ফলো করো, দেখবে এই ধরনের প্রশ্ন আমি ক্লাস চলাকালীন বলে দেবো তোমাদের যে কোন কোন প্রশ্নগুলো করবে। যেমন এখনো পর্যন্ত ওই যে দেহে শক্তির উৎস কি একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে খাদ্য। 2 নম্বর একটা প্রশ্ন হচ্ছে অনাক্রম্যতা কি? তাহলে দেহে রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মেরে ফেলার ক্ষমতাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা বলে। এবার দেহ গঠনের জন্য তাহলে কি প্রয়োজন? দেহ গঠনের জন্য আমাদের মানে খাদ্য প্রয়োজন। সারাদিন নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন? সারাদিন আমরা যে নানান ধরনের মানে যাবতীয় যা কাজ করছি, সেগুলোর জন্য আমাদের কি দরকার? শক্তি দরকার। ওকে, নানা রোগ বা সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন? সেখানেও কিন্তু শক্তি মানে আমাদের খাদ্য প্রয়োজন। এখানে আমাদের খাদ্য প্রয়োজন। এবার খাদ্যে যদি বিভিন্ন উপাদান তো থাকে, আমরা দেখবো খাদ্যের অনেকগুলো উপাদান রয়েছে, সেই উপাদানগুলো যদি অভাব দেখা যায়, তাহলে নানা রকমের অসুখ হয়। যেমন রাতে কম দেখা, মানে রাত কানা, কেমন? এটাকে বলা হয় রাত কানা রোগ। সেটা ভিটামিন অভাবে হয়। আমরা যখন আরও ক্লাসটা এগোবে, তখন আমরা জানতে পারবো যে কোন ভিটামিনের অভাবে রাত কানা হয়। কেমন? তোমরা অনেকেই জানো যারা পড়েছো, তাই না? যারা পড়েছো কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয়, সেটা কিন্তু লিখবে কমেন্ট সেকশনে। ওকে, চোখের কোণ ফ্যাকাশে হয়ে যাওয়া, সেটা খনিজ মৌল মানে মিনারেলসের অভাবে হয়। ঠোঁটের কোণে বা জিভে খাওয়া, সেটাও কিন্তু ভিটামিনের অভাবে হয়। মাড়ি ফোলা, রক্ত পড়া, এগুলো ভিটামিনের অভাবে হয়। প্রায়ই কারো হাড় একদমই দুর্বল, সেটা ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু খনিজ মৌলের অভাবে হয়। এরপর দেখো এখানে আমাদের একটা ছক দিয়েছে, বিভিন্ন খাবার আমরা মানে উদ্ভিজ্জ খাদ্য এখানে দিয়েছে, চাল, আটা, মুড়ি, চিড়ে, ডাল, সয়াবিন, তেল, মাশরুম, সবজি, ফল। কোন খাদ্য উপাদান বেশি রয়েছে আর কোন খাদ্য উপাদান কম রয়েছে, সেটা আমাদের করতে হবে। এটা আমরা করবো। তার আগে দেখো এইখানে আগে খাদ্যের যে 8টা উপাদান আছে, সেই নামগুলো তোমাদের জানতে হবে।
কি কি সেগুলো? শর্করা বা কার্বোহাইড্রেট, 2 নম্বর প্রোটিন, 3 নম্বর লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক, ফাইটোকেমিক্যাল। অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার পরপর লিখতে হবে? পরপর লিখতে পারলে তো অবশ্যই ভালো, যদি না পারো তাহলে প্রধান 3টে উপাদান সেই দুটো তোমরা আগে লিখবে। প্রধান 3টে উপাদান কি কি বলো তো? এইটা শর্করা বা কার্বোহাইড্রেট, এটা 2 নম্বর প্রোটিন এবং 3 নম্বর হচ্ছে লিপিড। এই 3টে হচ্ছে প্রধান উপাদান। এরপর বাদ বাকি তুমি উল্টো পাল্টা করে লিখলে অসুবিধা নেই। মেন হচ্ছে আমাদের 8টা উপাদান লিখতে হবে। ওকে, এই 8টা উপাদানের নাম অনেক সময় অনেক স্কুলের মধ্যে প্রশ্ন আসে যে খাদ্যের কটি উপাদান ও কি কি, তখন তোমরা লিখবে খাদ্যের 8টি উপাদান নিয়ে 8টাই জিনিসের নাম লিখবে। এখানে যে ছকটা দেওয়া হয়েছে আমি ছায়া প্রকাশনী বই থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। অনেক সময় হাতে লেখা বুঝতে পারো না, তোমাদের অসুবিধা হয়, এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবে। চাল আটা, চাল হোক, আটা হোক, গম হোক, বা গমের আটা, ময়দা, যা কিছু আমরা খাই, বা আলু, এই সমস্ত খাবারগুলোতে শর্করা বেশি থাকে। আর তেল জাতীয় জিনিস মানে লিপিড বা ফ্যাটটা কম থাকে। মুড়ি চিড়ে, এতেও শর্করা বেশি, লিপিড কম। ডাল, ডাল যে কোনো ডাল, মুসুর হতে পারে, মুগ হতে পারে, মটর ডাল হতে পারে, যে কোনো ডালে প্রোটিন প্রচুর থাকে। ওকে, আর লিপিড মানে ফ্যাটকেই লিপিড বলা হয়, কেমন, সেটা কম থাকে। সয়াবিনে প্রোটিন বেশি, লিপিড কম। তেল জাতীয় জিনিস, ঘি, মাখন, চর্বি বা যে কোনো তেল, সাদা তেল হতে পারে, সর্ষের তেল, এগুলোতে লিপিড বেশি থাকে আর শর্করা প্রোটিন কম থাকে। মাশরুমটাও কিন্তু আলাদাভাবে চাষ করা হয়। মাশরুম মানে কিন্তু ব্যাঙের ছাতা, কিন্তু এটা ওই ব্যাঙের ছাতাগুলো কিন্তু না, এটা ওই চাষ করা হয় এবং সেখানে প্রচুর প্রোটিন থাকে, কেমন, আর লিপিডটা কম থাকে। সবজির মধ্যে আমরা দেখেছি যে শর্করা থাকে কিন্তু বেশি থাকে খনিজ মৌল, খাদ্যতন্তু, মানে ফাইবার, এগুলো বেশি থাকে। ওকে, আর ফলগুলোর মধ্যে ভিটামিন বেশি থাকে। যে কোনো ফল থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পাই, তার জন্য কিন্তু ফল খেলে আমাদের রোগ বা অসুখ বিসুখ দূরে থাকে, তাই না? খনিজ মৌল থাকে, শর্করা থাকে, কিন্তু ফলের মধ্যে লিপিডটা কম থাকে, মানে তেল জাতীয় জিনিস তো কম, তাই না? এবার প্রাণীজ খাবার আমরা দেখব কিছু, যেমন মধু, দেখবো আমরা মধুতে শর্করা থাকে বেশি, তাই না? মধু হচ্ছে ওই ফুলের মিষ্টি রস বা নেকটার বা মকরন্দ মৌমাছিরা সংগ্রহ করে, তারপর সেখান থেকে মধু তৈরি হয়, এতে লিপিড কম থাকে। মাছ, মাংস, ডিম, এগুলোতে প্রোটিন বেশি থাকে, শর্করা কম থাকে। ছানা, সেটা প্রোটিন বেশি, লিপিড কম। মাংস, ডিম যেগুলো বললাম প্রোটিন বেশি, শর্করা কম। দুধের মধ্যে শর্করা থাকে, প্রোটিনও থাকে, ভিটামিনও থাকে, যেমন খাদ্যতন্তুটা কম থাকে। চিংড়ি, এটা প্রোটিন থাকে। চিংড়ি কিন্তু মাছ নয়, তোমরা জানো, জলের পোকা, সেখানে প্রোটিন থাকে, শর্করা কম। কাঁকড়া, এগুলো তো প্রোটিন, খনিজ মৌল থাকে এবং শর্করাটা কম থাকে। তাহলে এগুলো আমরা দেখলাম, এবং এখানে আমাদের একটা ছক দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের খাবার, যেমন রুটি, ভাত, আলু, চিনি, কেমন, এগুলোতে আমরা জানি যে এগুলোতে বেশি পরিমাণে কী থাকে, আমাদের কার্বোহাইড্রেটটা থাকে। মাছ, মাংস, ডাল, ডিম, সয়াবিন, এগুলোতে আমরা জানি যে এগুলোতে মানে প্রোটিনটা বেশি থাকে, এটাতে লিপিড বেশি থাকে, এটাতে আমাদের মানে খাদ্যতন্তু এগুলো থাকে, কেমন, এগুলোতে ভিটামিন থাকে, এগুলোতেও ভিটামিন থাকে, কেমন, এরকমভাবে আমাদের পড়তে হবে। এবার আমাদের খাদ্য উপাদানগুলোর মধ্যে দেখো এখানে একটা ছক দিয়েছে, এখানে ভাত, রুটি, দুধ, ফল, এগুলোতে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে। আর কয়েকটা খাবারের নাম বলে যেখানে থাকে, তাহলে আরও অনেক ভালো ভালো খাবার তোমরা বলতে পারবে, যেমন গুড়, খেজুর, শাকসবজি, এগুলোতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে। এছাড়া ডালেও থাকে কিছুটা, দুধের মধ্যেও থাকে, তাই না? তাহলে ভাত, রুটি, গুড়, খেজুর, শাকসবজি, এগুলো বেশি হবে, তারপরে বাদ বাকি নামগুলো শেষে লিখবে। প্রোটিন দেখো মাছ, মাংস, ডিম, ডাল, পনির, রাজমা, যে কোনো ডাল, রাজমাটাও তাই। দুধ, সয়াবিনে প্রচুর কিন্তু মাংসর থেকে বেশি প্রোটিন থাকে, কেমন, উদ্ভিজ্জ প্রোটিন, কিন্তু মাংসর থেকে প্রোটিনটা বেশি পরিমাণে থাকে। লিপিড, যে কোনো তেল জিনিস, মাখন, তেল, কেমন, বাটার যেগুলো, কেমন, বাদাম, নারকেল, ঘি, মাখন যেগুলো, ওকে, সেগুলো। জল, পানীয় জল হতে পারে, ফল হতে পারে, সবজি হতে পারে, দুধ হতে পারে, তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, ডাবের জল, সেখানেও প্রচুর পরিমাণে জল থাকে, কেমন। ভিটামিন, অনেক ফলে তোমরা নাম লিখতে পারো, টমেটো, আমলকি, আটা, গাজর, পালং শাক, এমনি তোমরা এখন কমলা লেবু লিখতে পারো, কেমন, বা মৌসুমি লেবু লিখতে পারো, এরকমভাবে নানা রকম অ্যাপেল লিখতে পারো, কেমন। খনিজ মৌল, দুধ, নুন, চাল, গুড়, ডাঁটা শাক, মাংস, বাঁধাকপি। খাদ্যতন্তু মানে ফাইবার, সেটা মানে মল গঠনে বা মল ত্যাগ করতে সাহায্য করে, যেমন আম, আপেল, ডাঁটা শাক বেশি থাকে, পেঁপে, ওট, আটা, এগুলোতে বেশি থাকে। মোচা, থোড়। উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল, চা, পাকা আম, পাকা পেঁপে, গাজর, কুমড়ো, পাকা কুমড়ো, টমেটো, এগুলোতে বেশি পরিমাণে থাকে। এবার আমাদের এখানে দেখো একটা দিয়েছে যে দুধে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে।
সেগুলো লিখতে হবে। গমের মধ্যে, আমলকির মধ্যে এরকমভাবে দেওয়া হয়েছে। দুধের মধ্যে দেখো প্রোটিন, খনিজ মৌল, শর্করা, কেমন? আর কি লিখবে? ভিটামিন থাকে, ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট থাকে। ওকে, তাহলে এই তিনটে আর অ্যাড করে দেবে। গমের মধ্যে খনিজ মৌল, ভিটামিন থাকে, প্রোটিন থাকে, কেমন? তাহলে খনিজ মৌল, ভিটামিন, প্রোটিন, আরও অনেক কিছু থাকে এর মধ্যে। আমরা খাদ্যতন্তু বলতে পারবো, কেমন? খাদ্যতন্তু সেটা লেখা যায়, শর্করা লেখা যায়, খাদ্যতন্তু শর্করা অ্যাড করবে। আমলকির মধ্যে, আমলকি তোমাদের দেওয়া হয়েছে এখানে ভিটামিন, জল, তাছাড়া লিখবে খাদ্যতন্তু, খনিজ মৌল। আপেলের মধ্যে কি থাকে? আপেলটা এখানে হয়তো অন্য জায়গায় রয়েছে, শর্করা, তন্তু, জল রয়েছে, ভিটামিন লিখবে, কেমন? ভিটামিন লিখবে আর খাদ্যতন্তু লিখবে। খাদ্যতন্তু দেওয়া হয়েছে, তাহলে ভিটামিনটা লিখবে। ওকে, আর শর্করা দেওয়া হয়েছে। মাছে কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? লিপিড, খনিজ মৌল, ভিটামিন। আর প্রোটিন লিখবে, অবশ্যই প্রোটিন লিখবে। এবং মাছের মধ্যে প্রোটিন তো হবেই, কেমন? প্রোটিনটা হবেই। এখানে তোমরা লিপিড, খনিজ মৌল, ভিটামিন রয়েছে, প্রোটিনটাও অ্যাড করবে আর খনিজ মৌল অ্যাড করতে পারো, কেমন? খনিজ মৌলটাও তোমরা চাইলে অ্যাড করতে পারো। ওকে, নেক্সট আমাদের দেখো পরের পাতায় আমরা যাব। এখানে আমাদের প্রথম যে আমাদের মানে খাদ্য উপাদান, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। আমাদের বিভিন্ন ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ, কেমন? আখ হতে পারে, তারপরে দেখো চাল রয়েছে, কেমন? এরকমভাবে পরপর গম, ভুট্টা, রাঙালু, তারপরে আম রয়েছে, কলা রয়েছে, আনারস রয়েছে, তাল রয়েছে। এটাভাবে নানা খাবারের কিন্তু এখানে মানে ছবি দেওয়া হয়েছে। তোমরা চাইলে নামগুলো লিখতে পারো। দেখো এখানে নামগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা ছবি নামগুলো তোমরা এখানে দেখতে পাবে। এবার এগুলোর মধ্যে বলছে উদ্ভিজ্জ খাদ্য থেকে শর্করা পাওয়া যায় কোনটা কোনটা? না তো আখ, এই ছবির মধ্যে আখ, ধান, গম, ভুট্টা, আলু, মিষ্টি আলু, রাঙালু, আচ্ছা আলু, মিষ্টি আলু, আনারস, খেজুর, তাল, পাকা কলা, থোড়, চিনি, গাজর, শাক, আপেল, এগুলো লিখবে। আর প্রাণীজের মধ্যে মেটে হবে, মাংস, দুধ, মধু, এগুলো হবে আনসার। ওকে, এবার আমাদের কার্বোহাইড্রেট যুক্ত খাবার এখানে বলেছে আমরা এই জিনিসগুলো করব। মিষ্টি, খাদ্যতন্তু, খাদ্যবস্তু, দানা শস্য, মূল, কন্দ, সবুজ শাকসবজি, বিভিন্ন প্রকার ডাল, প্রাণীজ খাদ্যবস্তু। তাহলে তোমরা আরও যদি কিছু নাম লিখতে চাও, তাহলে মিষ্টি খাদ্যবস্তুর মধ্যে দেখো আখ, মধু, আম, পাকা আম, পাকা কলা, আঙুর, আপেল দেওয়া হয়েছে। এছাড়া গুড়, লিচু, পাকা পেঁপে, এগুলো হবে। দানা শস্য যেমন চাল, গম, দানা যেগুলো থাকে, শস্য দানা, জোয়ার, বাজরা, ওট, রাগি, বার্লি, ভুট্টা, এগুলো হবে আনসার। মূল ও কন্দ জাতীয় কিছু খাবার, বিট, আলু, গাজর, রাঙালু, শাকালু, এরপরে কচু, ওল, ট্যাপিওকা, এগুলো। ওকে, সবুজ শাকসবজি, অনেক শাকসবজির নাম তোমরা জানো। বিভিন্ন প্রকার ডালগুলো তোমরা নাম অনেক কিছু জানো। প্রাণীজ খাদ্যবস্তু, মধু, দুধ, দই, পাঠা, যকৃৎ ইত্যাদি। তাহলে এরকমভাবে তোমরা নামগুলো লিখবে। এরপরে এখানে দেখো পাশে ছক দেওয়া হয়েছে, নিয়ে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে এগুলোর মধ্যে কোনটাতে আমাদের কার্বোহাইড্রেট থাকে এবং কোনটাতে থাকে না। তার আগে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, এই প্রশ্নটা আসে। সেটা হচ্ছে আমরা যে খাদ্য থেকে যেসব শর্করা ব্যবহার করি তার প্রধানত দুই প্রকার। এক হচ্ছে আমাদের প্রধানত বা মেনলি দুই প্রকার, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। অনেকগুলো গ্লুকোজ অণু নিয়ে কি তৈরি হয় প্রশ্ন আসে? শ্বেতসার। অনেক স্কুলে এই প্রশ্নটা কিন্তু আসে। তোমরা ভালো করে এটা করবে, কেমন? অনেকগুলো গ্লুকোজ অণু মিলে আমাদের শ্বেতসার তৈরি হয়, কেমন? শ্বেতসার হচ্ছে বড় অণু, আর গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করার একক। কার্বোহাইড্রেট বা শর্করার একক। এরপর দেখো আমাদের এখানে কুমড়োর মধ্যে কি কার্বোহাইড্রেট থাকে? অবশ্যই থাকে। আমি উপস্থিত লিখছি না, আমি শুধু টিক দিচ্ছি। তোমরা এখানে উপস্থিত লিখবে, কেমন? উপস্থিত কথাটা লিখবে। আর যেটাতে আমি ক্রস দেবো মানে অনুপস্থিত। কিশমিশের মধ্যেও থাকে, আতার মধ্যেও থাকে, জাম, এটাও একটা ফল, মিষ্টি ফল, এর মধ্যেও থাকে। ডিমের মধ্যে কার্বোহাইড্রেট থাকে কিন্তু কম থাকে, তাই জন্য আমি এখানে ক্রস দিলাম। জিরার মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে, উপস্থিত দিয়েছে। দইয়ের মধ্যে মানে ল্যাকটোজ শর্করা থাকে, তার মানে অবশ্যই এটা ঠিক। কেকের মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে। ঘির মধ্যে কিন্তু লিপিড জাতীয় খাবার, তার মানে কার্বোহাইড্রেট থাকে না। চিড়া, এটা কিন্তু অবশ্যই উপস্থিত, কেমন? এবার আমরা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি কাজ করে? হাত পায়ের পেশি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন সাহায্য করে। হৃৎপিণ্ড একটা পাম্প যন্ত্র, সেটা অনবরত সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে কি হয়? সারা দেহে রক্ত
প্রবাহিত হতে সাহায্য করে। ফুসফুস শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগে মানে প্রশ্বাস এবং নিঃশ্বাসে সাহায্য করে। অন্ত্র খাদ্যবস্তু পরিবহনে সাহায্য করে। ওকে, তাহলে কাজ করার শক্তি পাওয়া যায় কোথা থেকে? কার্বোহাইড্রেট জাতীয় খাবারও মানে শ্বেতসার হজম হওয়ার পর সরলতম অণু মানে একদম ভাঙতে 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 একদম ছোট কণা যখন পরিণত হয় সেটা হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজ আবার শরীরের সমস্ত অংশের সীমানায় পৌঁছে যায় রক্তের মাধ্যমে। তাহলে রক্তের মাধ্যমে আমাদের খাবারের যেটা সরল অংশ মানে খাবারের যেটা রস, খাদ্য রস যেটা, সেটা কিন্তু সারা দেহে ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে। ওকে, সেখানে কোষের ভেতর বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজটা ভেঙে যায়। গ্লুকোজ থেকে মুক্ত হয় শক্তি মানে শক্তি বেরিয়ে আসে, যেটা দিয়ে আমরা কিন্তু আমাদের শরীরে যাবতীয় আমরা যে কাজ সেই কাজগুলো করতে পারি। এবার দেখো আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস কি। আমাদের রক্তে গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে। কেমন? এবার যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে? ধরো তুমি অনলাইনে কোনো ধরো ফ্লিপকার্ট বা অ্যামাজন বা কোনো একটা অনলাইন তোমরা প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু অর্ডার দিয়েছো। এবার সবাই অর্ডার দিচ্ছে, ডেলিভারি ম্যান কী করছে, সেই পার্সেলগুলোকে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। এবার অর্ডার করার পর যদি এমন হয় যে ডেলিভারি পার্সন প্রত্যেককে ফোন করছে অথচ কেউ রিসিভ করছে না, তাহলে সব পার্সেলগুলো ডেলিভারি পার্সনের কাছে জমা হবে, নিয়ে ওই ব্যক্তির কাছে মানে ডেলিভারি পার্সনের কাছে ওই পার্সেলগুলো সব জমা হতে হতে অনেক বেশি হয়ে যাবে, যেহেতু ও পৌঁছাতে পারছে না, দিতে যেতে পারছে না, যেহেতু ফোন রিসিভ করছে না, কেউ নিচ্ছে না। ওকে, অর্ডার করে দিয়েছে কিন্তু নিচ্ছে না। তো এখানেও সেই একই রকম ব্যাপার, রক্তের মাধ্যমে খাবারের রসটা মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা বেশি খাই, তাহলে গ্লুকোজটা কী হবে, কোষে কোষে পৌঁছে যাবে। তাহলে রক্তটা একটা ডেলিভারি পার্সনের মতো কাজ করছে, ডেলিভারি বয়ের মতো কাজ করছে রক্তটা, নিয়ে কোষে কোষে গ্লুকোজটা পাঠিয়ে দেয়। এবার ওই কোষ যদি গ্লুকোজটা নিতে না পারে, মানে ওই ডেলিভারি পার্সন যে পার্সেলগুলো দিচ্ছে সেই পার্সেলগুলো যদি না নেয়, তাহলে রক্তের মধ্যে মানে ডেলিভারি পার্সনের মধ্যে থেকে যাবে পার্সেলটা। এখানেও তাই, রক্ত থেকে যদি গ্লুকোজটা কোষে কোষে পৌঁছতে না পারে, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়বে, তাই না? এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়লে সেখানে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায়, হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পা ইত্যাদি সমস্যা কিন্তু হয়। এটাকেই মধুমেহ বা ডায়াবেটিস বলা হয়। এবং ওই গ্লুকোজটা আর বেরোতে পারে না, শরীরের কোষের মধ্যে ঢুকতে পারে না, মূত্রের মাধ্যমে কিন্তু শেষে অবশেষে বেরিয়ে যায়। এই যে ঘটনা, একে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস, যেটাকে আমরা বলি সুগার হওয়া। ওকে, আমাদের দেশে অনেক মানুষ কিন্তু এরকম সমস্যায় ভোগে। যদি কায়িক পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম যদি বাড়ানো হয়, যোগাসন বা নিয়মিত শরীরচর্চা করা হয়, ব্যায়াম করা হয়, সঠিক মানে আমাদের ফুড চার্ট, সঠিক খাদ্যাভ্যাস যদি মেনে চলা হয়, তাহলে অনেক ক্ষেত্রে এটা কিন্তু মানে মেনটেন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। অনেকের আবার দেখবে যে অনেকের কিন্তু দুধ হজম হয় না। আমি যেমন দুধ আমি ঠিকমতো খেতে পারি না, গ্যাস মনে হয়। ওকে, তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু মানে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। ল্যাকটোজ ইনটলারেন্স মানে সহ্য করতে পারে না। ওকে, তাহলে দুগ্ধজাত বা খাবার খেলে কিন্তু অনেক সময় সমস্যায় ভোগেন। দুগ্ধ শর্করা ল্যাকটোজ হজম করতে না পারার জন্য এই সমস্যা কিন্তু হয়। তাদের ক্ষেত্রে ওই দুধ থেকে পনির বানিয়ে বা ছানা বানিয়ে খেলে সমস্যা মানে পুষ্টিটাও পেয়ে যাবে এবং অসুবিধাও হবে না, তাই না? তাহলে আমরা দেখো প্রোটিনের আগে পর্যন্ত পড়লাম। ওকে, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, যারা অনেকে আছো যারা প্রথমবার এসছো, আগের যে দুটো চ্যাপ্টার আমি বললাম সে দুটো কিন্তু বোর্ডে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই প্লেলিস্টে যাবে, ক্লাস 7-এর দেখবে পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আর যদি নোটস চাইছো, যে আমরা পরিবেশ বিজ্ঞান বা ম্যামের ইতিহাস ভূগোলের নোটসগুলো চাইছি ফার্স্ট সামেটিভে, আমরা সেখান থেকে প্রিপারেশান নেব, তাহলে আমরা আমাদের যেটা পেড গ্রুপ ওপেন করেছি, জানুয়ারি মাস থেকেই চলছে, সেই পেড গ্রুপে অ্যাডমিশন নিয়ে তোমরা নোটগুলো কিন্তু নিতে পারো। ওকে, পেড গ্রুপের ডিটেলস দিয়ে দিলাম। তাহলে কী হবে বলো তো, তোমরা ওই সমস্ত নোটপত্র পেয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে। কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা ফার্স্ট টার্মে কোনগুলো করে যাবে সেটা নিয়ে আলাদা করে ভাবতে হবে না, সেখান থেকে তোমরা প্রিপারেশান নিতে পারবে এবং পরীক্ষাও ভালো হবে। ওকে, তাহলে ইচ্ছুক থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া ছিল সেটাতে যোগাযোগ করতে পারো। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।